আমি তো ওই বাংলাদেশ চাই না যে বাংলাদেশে আমার মামা খালু বা টাকা না থাকলে আমার চাকরি হবে না। গত ৫৩ বছরে বাংলাদেশে তো আসলে কোনো রাজনীতি দেখি না। ৫৩ বছরে একটা মাফিয়া তন্ত্র কায়েম হয়েছিল। আমার মতো একজন ৩২-৩৩ বছরের তরুণ ওই বৃদ্ধ বয়স্ক মানুষের রাজনীতির সাথে কিভাবে ইনভলভ হবে? দর্শক সকলকে শুভেচ্ছা জানাচ্ছি কুমিল্লার বিশেষ আয়োজন মুক্তালাপে। আজকে আমাদের সাথে অতিথি হিসাবে উপস্থিত আছেন এবি যুব পার্টির কেন্দ্রীয় নেতা, কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জনাব হাদিউজ্জামান খোকন। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আপনাকে স্বাগতম আমাদের স্টুডিওতে। পাশাপাশি কক্সবাজার আপনি আসলেন, কেমন উপভোগ করলেন কক্সবাজার? অনেকদিন পরে কক্সবাজারে এসেছি। কক্সবাজারের পরিবেশ সেই আগে যেভাবে এসেছিলাম তার থেকে অনেক উন্নত হয়েছে। এই জন্য কক্সবাজারের পরিবেশটা বেশ ভালো লাগছে। আমরা বর্তমানে দেখি কিছু মানুষ চায় নির্বাচন, কিছু মানুষ চায় সংস্কার, আবার কিছু মানুষ চায় হচ্ছে আওয়ামী ফেসিবাদের আগে বিচার হোক। আসলে আপনার দলের অবস্থানটা কোথায়? দেখুন, আমি আমাদের দলের অঙ্গ সংগঠন এবি যুব পার্টির কেন্দ্রীয় সদস্য। আমার দলের একটা নীতি আছে, আমার দলের একটা বক্তব্য আছে। আমি যেহেতু যুব সংগঠনের নেতা, সেক্ষেত্রে আমারও আমাদের যুব সংগঠনের কিছু বক্তব্য আছে। আমরা বলেছি যে যৌক্তিক যে কিছু সংস্কার আছে, যে সংস্কারগুলো না হলে বাংলাদেশের ২৪ পরবর্তী সময়ে এসেও আমরা যে কারণে ২৪-এর আন্দোলন করেছি, যে কারণে তরুণেরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, সেই কাজগুলোই যদি আবার পুনরাবৃত্তি ঘটে তাহলে আমাদের এই তরুণদের জীবন দেওয়া, রক্ত দেওয়াটা বৃথা হয়ে যাবে। আমরা বলেছি আমাদের এই রক্ত দেওয়াটাই যেন শেষ রক্ত দেওয়া হয়। আমাদের রাষ্ট্রের যে মৌলিক কিছু সংস্কার প্রয়োজন, এই সংস্কারগুলো কম সময়ের মধ্যে এবং যৌক্তিক যে সংস্কার আছে ওটা শেষ করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আর এই ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে আমরা যে গণতন্ত্রের চর্চা শুরু করতে চাই সেটি যেন তাড়াতাড়ি করতে পারি। আমাদের বক্তব্য এটি। আপনি তো শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিলেন, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের সভাপতি পদে ছিলেন। এত বড় একটি গুরুত্বপূর্ণ পদে থেকে এই নতুন একটি দলে কেন আসলেন আসলে? দেখুন, আমি 2019-এর মাঝামাঝি সময়ে ছাত্র জীবন শেষ করেছি। আমি যখন থেকে ছাত্র শিবিরের সাথে জড়িত ছিলাম, আমি তখন থেকেই আমার পূর্ণ এফোর্ট আমি যখন যেটা করেছি সেটা মন দিয়ে করেছি, ভালোভাবে করেছি। আমি ছাত্র জীবনে খুব কম সময়ের মধ্যে অনেক বড় নেতা হয়ে গেছি। তো আবার যখন রাজনীতি পরিবর্তন করেছি তখন খুব কম সময়ের মধ্যে আবার এই রাজনীতিরও বড় নেতা হয়ে গেছি। আমার বোধ বা আমার চিন্তা যেটা সবসময় আমি ফিল করি সেটা হলো, যে কাজটি করি সেটি ভালোভাবে করতে হবে, পরিপূর্ণভাবে করতে হবে। যখন ছাত্র শিবির করেছি তখন ছাত্র শিবিরকে আমার সর্বোচ্চটুকু দিয়ে করার চেষ্টা করেছি। আবার ওখান থেকে যখন বের হয়ে গেছি, আমি ছাত্র শিবির থেকে বের হয়েই জামাত ইসলামের রোপণ হয়ে গেছিলাম খুব কম সময়ের মধ্যে। আবার 2021-এর শেষের দিকে এসে আমি আমার রাজনৈতিক দল পরিবর্তন করেছি। না, অনেকে তো বলে যে এই এবি পার্টি, আমার বাংলাদেশ পার্টিটা জামাত শিবিরেরই বিটি। এটিকে আসলে উড়িয়ে দেওয়া যায় কিংবা সত্য কিনা? উড়িয়ে দেওয়ার কিছু নাই, কারণ আমরা তো যারা সচেতন তারা কখনো কারো বি টিম হয়ে রাজনীতি করতে পারে না, কারণ রাজনীতিতে তো ঝুঁকি আছে, রাজনীতিতে অনেক রিস্কি আছে। সুতরাং আমি কারোর পারপাস সার্ভ করার জন্য কেন আমার লাইফ রিস্ক নিব? সেজন্য তো আমি মনে করি না যে আমরা কারোর বি টিম হয়ে এখানে রাজনীতি করছি। আমরা আমাদের রাজনীতি শুরু করেছি, আমরা আমাদের রাজনীতি করতেছি। আপনারা বেশ কয়েক বছর হলো আলোচনায় আসছেন, তবে জুলাই আন্দোলনের সময় আপনাদের ভূমিকা খুব বেশি চোখে পড়ার মতো ছিল এবং জুলাই আন্দোলনের পরবর্তী আপনাদের দলের বেশ কয়েকজন নেতার আলোচনা পুরো বাংলাদেশে খুব বেশি আলোচিত হয়েছে, বিশেষ করে ব্যারিস্টার ফুয়াদ। তো আপনার কাছে যেটি জানতে চাই যে আপনি রাজনীতিতে আসার পেছনে তো অনেক গল্প থাকতে পারে, তবে এবি পার্টি কেন বেছে নিলেন আসলে? এটা একটা জটিল কোশ্চেন। এটাকে আমি খুব সহজ করে যদি আপনাকে বলি, আমি ছাত্র জীবনেও
যখন রাজনীতি করেছি তখন আমার মনে হয়েছে যে রাজনীতির একটা গতিপথ থাকা দরকার, রাজনীতিতে একটা পরিচ্ছন্নতা থাকা দরকার। আজকে যে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আমরা বাংলাদেশ থেকে বিদায় করেছি, উনি এমনি এমনি কিন্তু ফ্যাসিস্ট হয়ে ওঠে নাই, বিভিন্ন অর্গানের কারণে উনি আজকে ফ্যাসিস্ট রূপ ধারণ করেছে। তো আমরা এবি পার্টির যে রাজনীতিটাকে আমরা বেছে নিলাম, বাংলাদেশে ওই সময়ে প্রত্যেকটি রাজনৈতিক দলই কোণঠাসা ছিল, কেউই ঠিকমতো রাজপথে এসে সরকারের প্রতিবাদ করতে পারে নাই, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে নাই। কিন্তু আমরা যখন দেখেছি যে রাজনীতির কারণে, যে হিংসা বিদ্বেষের কারণে রাজনীতি আজকে কলুষিত হয়ে গেছে, এই হিংসা বিদ্বেষের রাজনীতি থেকে আমাদের একটু বের হতে হবে। আমরা তখন সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের কথা নিয়ে যে এবি পার্টি রাজনীতি শুরু করেছে, বাংলাদেশের স্বাধীনতার যে ঘোষণাপত্র সেটি নিয়ে যখন আমরা রাজনীতি শুরু করেছি, তখন মনে হয়েছে যে আমাদের এই রাজনীতিতে হিংসা বিদ্বেষের যে জায়গাটা, কলহ বিবাদের যে জায়গাটা, এটি নির্মূল এখানে সুযোগ রয়েছে, যার কারণে আমার এবি পার্টি বেছে নেওয়াটা খুব জরুরি ছিল। এই যে একজন আপনি রাজনীতিবিদ হিসাবে দল বদল বা মত বদল, এই অভিযোগটাকে আপনি আসলে কীভাবে দেখেন? দেখুন, রাজনীতিতে দল বদলের হিস্ট্রি অনেক পুরাতন হিস্ট্রি। আমি যদি রাজনীতিকে মানুষের কল্যাণের জন্য করতে চাই, আমি যদি সমাজের উন্নয়নের জন্য রাজনীতি করতে চাই, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যদি রাজনীতি করতে চাই, তাহলে তো আমি যদি মনে করি যে আমি যে দলে আছি বা যেখানে আছি এই জায়গায় থেকে এই রাজনীতি করে মানুষের কোনো উন্নয়ন করা সম্ভব না, মানুষের কল্যাণের রাস্তাটা পরিষ্কার করা সম্ভব নয়, বা দেশের স্বাধীনতার জন্য আমরা কিছু রাখতে পারবো না, করতে পারবো না, ভূমিকা রাখতে পারবো না, তাহলে তো দলবদলটি এখানে মুখ্য কোনো ইস্যু না। বরং এই দেশের জন্য, মানুষের জন্য তো আমি রাজনীতিই বদলে দিতে পারি। আপনার রাজনীতিতে আইডল কে আসলে? আমার রাজনীতিতে কোনো আইডল নাই। আমি মনে করি যে রাজনীতির কোনো আইডল থাকা জরুরি না, বরং রাজনীতিটা হতে হবে মানুষের জন্য, সমাজের জন্য, দেশের জন্য। দেশ, মানুষের সেবা, এগুলোই আমাদের আইডল হওয়া উচিত, আইডিওলজি হওয়া উচিত। আপনার দলের দিকে যদি আসি, এবি যুব পার্টির ভবিষ্যৎ লক্ষ্য বা কৌশল কীভাবে সাজানো হয়েছে আসলে? আমরা যুব পার্টির 3টা মূলনীতি ঘোষণা করেছি: সাম্য, অধিকার এবং উন্নয়ন। আমাদের মূল দলের ম্যানিফেস্টোর সাথেই আমাদের এই 3টি মূলনীতি আমরা সংযুক্ত করেছি। আমরা মনে করি যে তরুণদের নেতৃত্ব দেওয়ার জন্য এবি যুব পার্টির যথেষ্ট পরিমাণ অ্যাফোর্ডেবল নেতাকর্মী এখানে আছে, এবং তারা বাংলাদেশের তরুণ সমাজকে খুব স্মুথলি বাংলাদেশের রাজনীতিতে ইনভলভ করতে পারবে, এবং সুষ্ঠু ধারার যে রাজনীতি আমরা প্রতিষ্ঠা করতে চাই, দেশপ্রেমের যে রাজনীতি আমরা করতে চাই, এবি যুব পার্টি আশা করি বাংলাদেশের সেই আশাটি পূরণ করতে পারবে। আপনার তরুণদের আসলে আপনাদের দলে কীভাবে ভেড়াবেন, তাদেরকে কি আশ্বস্ত করবেন আপনি? তরুণদেরকে ভেড়ানোর জন্য আমাদের খুব বেশি কষ্ট করতে হবে বলে আমরা মনে করি না, কারণ অলরেডি তরুণেরা 2024-এর 5 আগস্টে রাজনীতিতে তারা ইনভলভ হয়ে গেছে, এবং এমনভাবে ইনভলভ হয়েছে আমরা যাদেরকে মনে করতাম এই যে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা বা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা, এরা হয়তো বাংলাদেশ নিয়ে খুব বেশি ভাবে না, বা বাংলাদেশের এই রাজনীতি নিয়ে তাদের খুব ভাবনা নাই, কিন্তু 5 আগস্টের এই বিপ্লবের মধ্যে আমরা দেখেছি এই প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা যেভাবে রাস্তায় এসে প্রতিবাদ করেছে, প্রতীকী অবস্থান নিয়েছে, তাদের প্রতিবাদের ধারাটা ছিল ভিন্ন, একটা ডিফারেন্ট টাইপের প্রতিবাদ। এবং দেখেছেন যে খুব এক্সক্লুসিভ কিছু কিছু নাম ইংলিশের, এই শব্দগুলো তো বাংলাদেশের আমরা পরিচিত ছিলাম না, কিন্তু এই প্রাইভেট ইউনিভার্সিটি বলেন, পাবলিক ইউনিভার্সিটির ছেলেমেয়েরা বলেন, ওরা সবাই এসে এমন এমন কিছু নাম দিয়েছে মানুষের সামনে। এই নামগুলোর কারণেও তো আমরা তাদেরকে বলতে পারি যে তারা ট্যালেন্ট, এবং তারা বাংলাদেশ নিয়ে ভাবে। আমরা 5 আগস্টের পরে দেওয়ালে দেওয়ালে লেখা দেখেছি, অসাধারণ কিছু লেখা, যে লেখাগুলো আমরা এই বিগত 53 বছরে দেখি নাই বা শুনি নাই, আমরা নিজেরাও কখনো লিখিনি। তাহলে তো আমরা বলতে পারি যে অলরেডি ছাত্ররা, তরুণেরা রাজনীতিতে ইনভলভ হয়ে গেছে। আপনার সাথে গল্প করতে করতেই আমরা প্রায় শেষ প্রান্তে চলে আসছি। এই যে তরুণদের আপনারা বললেন যে অলরেডি তারা 24-এর পরে রাজনীতিতে ঢুকে গেছে, বাংলাদেশের বৃহত্তর যে 2-3টি দল রয়েছে তার মধ্যে একটি তো নিষিদ্ধ, এখন বর্তমানে আলোচিত যে দলগুলো রয়েছে বাংলাদেশ জামাত ইসলামী,
জাতীয়তাবাদী দল বিএনপি কিংবা তাদের ছাত্র সংগঠন ছাত্রদল কিংবা ছাত্র শিবির, তাদের একটি বিশাল সংখ্যক কর্মী সমর্থক রয়েছে প্রতিটি পাড়া মহল্লায় কিংবা এলাকায়। সেক্ষেত্রে আপনারা তাদের সাথে আসলে এই রাজপথে লড়াই করে কতটুকুই বা আপনারা টিকে রাখতে পারবেন? দেখুন, এই প্রশ্নটি বেশ জটিল, যেহেতু আমরা একটা নতুন ধারার রাজনীতি শুরু করেছি। আমরা তরুণদের ইনভলভমেন্ট এখানে সবচেয়ে বেশি আশা করি, কারণ তরুণেরা বিগত 53 বছরের এই ভাঙ্গাচোরা অলিগলির রাজনীতি বা গুপ্ত রাজনীতির যে গল্পগুলো আমরা জানি, এই রাজনীতিতে তরুণেরা ইনভলভ হতে চায় না। তরুণেরা চায় একেবারে মানে অস্পষ্টভাবে, একেবারে খুব প্রকাশ্যে নিজের মতটি প্রকাশ করতে। যেখানে আমি মত প্রকাশের স্বাধীনতা পাবো না, বা যেখানে আমি আমার নেতৃত্বকে ফুটিয়ে তুলতে পারবো না, যেখানে বৃদ্ধরা বয়স্করা আমাদের রাজনীতিকে কলাপস করে বসে আছে, আমার মতো একজন 32-33 বছরের তরুণ ওই বৃদ্ধ বয়স্ক মানুষের রাজনীতির সাথে কিভাবে ইনভলভ হবে? তাদেরকে নিয়ে আমরা কিভাবে একটা মানে সুখী সমৃদ্ধ রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখব? এর চেয়ে বেটার নয় কি যে আমরা নিজেরাই আমার যে স্বপ্ন আছে, আমি এই স্বপ্নটি মানুষকে দেখাতে শুরু করি। আমি আমার এলাকার জন্য কি করতে চাই, এটি আমি এলাকায় গিয়ে প্রচার করি। আমরা অলরেডি সেটা শুরু করেছি, এবং আমরা যে জায়গা থেকে বের হয়ে সেই রাজনীতিতে ইনভলভ হয়েছি, সেখানে কয়েকটা বড় ধরনের সংকট আছে। এই সংকটগুলো বাংলাদেশের তরুণ সমাজের জানা উচিত। তার মধ্যে অন্যতম সংকট হলো যে আমরা সেখানে আমার নেতৃত্বকে আমি ফুটিয়ে তুলতে পারিনি। সেখানে এক আনুগত্যের একটা ধারা আছে, একটা সিঁড়ি আছে। এই সিঁড়ি পার হয়ে গিয়ে আপনাকে নেতা হতে হবে। দেখুন, আমরা জীবন দিতে পারি, আমরা রাজপথে এসে রক্ত দিতে পারি, আমরা পুলিশের হুলিয়া নিয়ে ঘুরে বেড়াতে পারি, আমরা সব পারি। বছরের পর বছর আমরা নিজের বিছনায় না ঘুমিয়ে পানের বড় জেগে ঘুমিয়েছি, ধান খেতে গিয়ে ঘুমিয়েছি, পাট খেতে ঘুমিয়েছি। যুদ্ধের ময়দানে বলেন বা যখন আওয়ামী লীগের সাথে পুলিশের সাথে ফাইট দেওয়া লেগেছে, তখন আমরা রাজপথে এসে ফাইট করেছি। অথচ খুব ইন্টারেস্টিং বিষয়, আমরা সব করতে পারবো, ত্যাগ তিতিক্ষা জীবন দেওয়া সব পারবো, রক্ত দিতে পারবো, জেলে যেতে পারবো, হুলিয়া নিয়ে ঘুরতে পারবো, কিন্তু আমি আমার পাবলিসিটি করতে পারবো না। এটা সবাই জানে, কিন্তু জামাত ইসলামী তো এটা নাই। জামাতের যিনি এমপি প্রার্থী, তার বাইরে কেউ প্রচার করতে পারবে না। তাও পরেও জামাতের এটা কেন্দ্র থেকে নির্ধারিত, তাকে যাকে নির্বাচন করে দেওয়া হবে তার বাইরে কেউ পাবলিকলি দাঁড়াতে পারবে না। আপনার দৃষ্টিতে কি সেটি ভুল? অবশ্যই ভুল। এটি তো কোনো রাজনীতি হতে পারে না, এটি কোনো রাজনীতি না। আমি সব পারি। আমি তো শুরুতেই বললাম যে আমি জেল কাটতে পারি, আমি মার খেতে পারি, কিন্তু আমি কেন আমার রাজনৈতিক বয়ান মানুষের সামনে নিয়ে যেতে পারবো না? আমি কেন এমপি প্রার্থী, আমি চেয়ারম্যান প্রার্থী, এটি মানুষকে বলতে পারবো না কেন? এই যে আপনার যে দল এবি পার্টি কিংবা যুব পার্টি, আপনাদের যে ছাত্রপক্ষ রয়েছে, আপনাদের অনেকগুলো শাখা রয়েছে এবং বেশ জনপ্রিয়তা পাচ্ছেন আপনারা দিন দিন, সেটি আমরা দেখছি। তবে আগামীতে যে যদি নির্বাচন হয়, জাতীয় সংসদ নির্বাচন, সেখানে আপনারা আসলে কতটুকু আশাবাদী? আগামীতে যদি ফেয়ার এবং ফ্রি নির্বাচনের যে স্বপ্ন আমরা দেখছি এটি পাই, তাহলে এবি পার্টি একটা সম্মানজনক পজিশনে থাকবে। আর যদি সম্মানজনক পজিশনে তারা নাও আসতে পারে, তো আমরা একটা রাজনীতি বাংলাদেশে চালু করেছি, সেটা আমাদের পার্টির মধ্যে আমরা চর্চা করছি। পার্টির মধ্যে আমরা গণতন্ত্রের একটা চর্চা শুরু করেছি, এবং আমাদের জেনে খুশি হবেন যে আমাদের একটা শ্যাডো ক্যাবিনেট আছে পার্টিতে। এটার অর্থ হলো যে এই শ্যাডো ক্যাবিনেট হলো তাদের যে মন্ত্রী পরিষদ থাকে রাষ্ট্রের, এই মন্ত্রী পরিষদের মতো করে আমাদের একটা মন্ত্রিসভা আছে। এখানে আমরা রাষ্ট্রের সকল মন্ত্রণালয় ভিত্তিক আমাদের এই কমিটি আছে বেস করা। তারা এই মন্ত্রণালয়ের আন্ডারে কী কী সম্ভাবনার সমস্যা আছে তারা এইটা আইডেন্টিফাই করছে এবং এর সলিউশন তারা রেডি করছে। আমরা যদি কখনো ক্ষমতায় নাও আসতে পারি, বা আমরা বিরোধী দলেও যদি আসি, তারপরেও আমরা সরকারকে বেকায়দায় ফেলবো না। বেকায়দায় ফেলবো না এই জন্য যে সরকারের যে নীতি, এই নীতির আমরা বিরোধিতা করব, আমরা আলোচনা পর্যালোচনা করব, সমালোচনা করব, আমরা ধরিয়ে দিব, সরকারকে এটা মানতে বাধ্যও করব আমরা। তারপরেও আমরা আমাদের এই যে সংস্কারের যে নীতি বা সরকারকে সহযোগিতার যে নীতি, আমরা এটা অব্যাহত রাখবো। আর এই শ্যাডো ক্যাবিনেটই হবে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের একটা রোল মডেল।
এই শ্যাডো ক্যাবিনেটের যে সিস্টেম বাংলাদেশে প্রচলিত কোনো রাজনৈতিক দলের এই সিস্টেম নাই। তারা সরকারে থাকলে বিরোধী দলের উপরে দোষ চাপাবে, আর বিরোধী দলে থাকলে তারা সরকারকে বেকায়দে দিবে। বাট আমরা এই রাজনীতির পরিবর্তন চাই। বিরোধী দলে থাকলেই আপনি তার শুধু সমালোচনা করবেন বাট কোনো সমাধান দিবেন না, এটা হবে না। আপনি বিরোধী দলে থাকবেন, সংসদে বসবেন, সেখান থেকে কথা বলবেন। আবার যদি বিরোধী দলের নাও থাকেন, আপনি কোথাও নাই সরকারের, তারপরেও আপনাকে সরকারকে সহযোগিতা করতে হবে। এই রাজনীতিটি হলো এবি পার্টির প্রথম রাজনীতি। এই পর্যন্ত বাংলাদেশের কতটি জেলায় আপনাদের যুব পার্টি কমিটি দিয়েছে? এবি পার্টির যতগুলো জেলাতে এখন পর্যন্ত কমিটি আছে, আমার জানা মতে এবি পার্টির প্রায় 45টি জেলার কমিটি এখন পর্যন্ত সম্পন্ন হয়ে গেছে। যুব পার্টিও প্রায় কাছাকাছি। সেখানে আপনার নেতৃত্ব বাছাইয়ের মধ্যে কোনটা গুরুত্বপূর্ণ? নেতৃত্ব বাছাইয়ের মধ্যে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি খুব ডেডিকেশন একটা তরুণ প্রজন্মকে, যারা বাংলাদেশকে লিড করতে চায়, যারা বাংলাদেশকে পরিবর্তন করতে চায়, যারা এই দেশের মানুষের অধিকার নিয়ে কাজ করতে চায়। আমরা নেতৃত্ব বাছাই বা কমিটি করার ক্ষেত্রে আমরা এগুলোকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি। আপনার দৃষ্টিতে এই যুব রাজনীতি কোন ধরনের হলে বাংলাদেশের জন্য কল্যাণ? দেখুন, আমরা গত 53 বছরে বাংলাদেশে তো আসলে কোনো রাজনীতি দেখি নাই। 53 বছরে একটা মাফিয়া তন্ত্র কায়েম হয়েছিল। 53 বছরে একটা পরিবারের আন্ডারে, 2টি পরিবারের আন্ডারে আমরা বলবো, বা 3টি পরিবারের আন্ডারে পুরো বাংলাদেশের রাজনীতি কলাপস হয়ে গেছিল। আমরা এই পরিবারতন্ত্রের বাইরে এসে তার নিজ দলের মধ্যেও গণতন্ত্র চাই, আমরা নিজেরাও গণতান্ত্রিক হয়ে রাজনীতি করতে চাই। গত 53 বছর আসলে বাংলাদেশে কোনো রাজনীতি ছিল না, এটা একটা কি বলবো। আপনার মতে আগামী 5 বছরে দেশের তরুণ সমাজের লাস্ট প্রশ্ন রিপিট, আপনার মতে আগামী 5 বছরের জন্য তরুণদের বা তরুণ সমাজ, রিপিট, আপনার মতে আগামী 5 বছরের তরুণ সমাজের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি হতে পারে? আমরা অনেকগুলো চ্যালেঞ্জ নিয়ে দিন পার করছি। তার মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বাংলাদেশের এই যে বিপ্লবটি আমরা দেখলাম 5 আগস্টের, এই বিপ্লবের পরে তরুণদের মধ্যে এক ধরনের উদ্দীপনা, উচ্ছ্বাস আমরা 2-3 মাস লক্ষ্য করেছি। কিন্তু তরুণেরা যখন রাজনীতির মাঠে চলে এসেছে, তখন এই তরুণদের রাজনীতিতে বিপদগামী করা, তরুণদের মধ্যে ডিভাইডেশন তৈরি করা, তরুণদের মধ্যে ফ্যাসাদ তৈরি করা, এটি একটি পুরাতন কালচার। যেহেতু 53-54 বছর ধরে এই কালচারটি বিদ্যমান, তো এই কালচারে অলরেডি আমাদের তরুণেরা পা ফেলেছে। তারা বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের নামে বিভিন্ন সাইট দিয়ে তারা ভেঙে চলে যাওয়ার চেষ্টা করছে। আমরা তরুণদের জন্য একটি কথা বলতে চাই যে 5 আগস্টের ওই সময় আমরা কোনো দল দেখি নাই, আমরা কোনো মত দেখি নাই। আমরা দেখেছি যে স্কার্ট পরা একটা লেডিস মানে স্লোগান দিচ্ছে, তার পিছনে হাজার হাজার টুপি পরা, পাঞ্জাবিওয়ালা, দাড়িওয়ালা সর্বশ্রেণীর মানুষ ওই স্লোগানের উত্তর দিচ্ছে এবং প্রতিবাদের ভাষায় তার এক জায়গায় হচ্ছে। 5 আগস্টের পরে এসে আমাদের তরুণদের মধ্যে যে ডিভাইডেশনটা দেখা দিয়েছে, এটি মূলত নেতৃত্বের এবং ক্ষমতার স্বাদের ব্যাপার। আমরা এই যে ক্ষমতার স্বাদ কেন্দ্রিক রাজনীতি, আমরা এই রাজনীতির একটা পরিবর্তন চাই। আমরা বলেছি তরুণেরা রাজনীতিতে আসুক, তারা সমাজ বিনির্মাণের কাজটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিক। যদি তারা সমাজের জন্য করতে পারে, তো এই বাংলাদেশ আর কখনো হয়তো পথ হারা হবে না। আর তরুণেরা যদি তাদের মধ্যকার ডিভাইডেশনটা বা মতভেদ, মত পার্থক্যটা নিরসন করতে না পারে, তাহলে এটি খুব কঠিন হয়ে যাবে। তো আমরা যারা আমাদের মাদার সংগঠন আছে, আমরা তাদের কাছে, বা যারা রাজনৈতিক বোদ্ধা আছে, যারা বাংলাদেশপন্থী রাজনীতি করে, আমরা তাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো যে আপনারা অন্তত ঐক্যের যে ব্যাপারটা, বাংলাদেশের এই তরুণদেরকে এক জায়গায় রাখা বা বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য তরুণদের একটা প্রাধান্য দেওয়া, প্রায়োরিটি দেওয়া, তাদের মধ্যকার যে বিভাজনটা আছে, এটি ওই বোদ্ধারাও বসলেও অনেক ক্ষেত্রে এই বিভাজনটা নিরসন করা সম্ভব। এবং আগামীতে তরুণদেরকে দিয়ে আমি মনে করি এই বাংলাদেশ বিনির্মাণটা সহজ হবে। আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে আসছি। আমি শেষবারের মতো জানতে চাই যে এবি যুব পার্টি কেমন বাংলাদেশ চাই ভবিষ্যতে? এবি যুব পার্টি কেমন বাংলাদেশ চাই, এটা আমরা অনেকবার বলেছি, আবারও আপনার মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই। এবি পার্টির যে কনসেপ্ট,
একটা কল্যাণময় বাংলাদেশ, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র গঠিত হবে, যেখানে প্রত্যেকটি নাগরিক তার নাগরিক অধিকার নিয়ে বেঁচে থাকবে। কেউ অধিকারের জন্য রাষ্ট্রের কাছে দ্বারস্থ হবে না, বরং রাষ্ট্র নাগরিকের অধিকার পূরণের জন্য তার দ্বারে গিয়ে দাঁড়াবে। আমরা ওই বাংলাদেশ চাই যে বাংলাদেশে নাগরিক তার অধিকার আদায়ের জন্য রাজপথে এসে ব্লক করবে না, রাস্তায় নেমে গাড়ি আটকাবে না, ভাঙচুর করবে না, হরতাল পিকেটিং করবে না, বরং আমরা যারা ট্যাক্স পেয়ার আছি, আমার এই ট্যাক্সের টাকায় যাদের বেতন ভাতা হয়, তারা আমার সুযোগ সুবিধাটা বুঝিয়ে দিবে। আমরা এই বাংলাদেশ চাই। আমি তো ওইরকম বাংলাদেশ আর চাই না যে আমার মৃত বাবা বা মায়ের ডেথ সার্টিফিকেটের জন্য আমাকে মাসের পর মাস ঘুরতে হবে সিভিল সার্জন অফিসে। আমি তো ওই বাংলাদেশ চাই না যে বাংলাদেশে আমার মামা খালু বা টাকা না থাকলে আমার চাকরি হবে না। আমি তো ওই বাংলাদেশ এখন আর চাই না যে বাংলাদেশে আমার একটা এনআইডি কার্ড সংশোধনের জন্য মাসের পর মাস ঘুরতে হবে। আমার এখন আর ওই বাংলাদেশের কোনো চাহিদা নাই যে বাংলাদেশ আমার পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের নামে আমাকে হেনস্থা করবে। আমি চাই যে আমার প্রত্যেকটি কাজ অ্যাজ ইউজুয়াল হইতে থাকুক। অ্যাজ ইউজুয়াল হবে, এখানে তো প্রত্যেকটা রাষ্ট্র মানে প্রত্যেকটা অর্গানে আমার লোক সেট করা আছে রাষ্ট্রের। তো তারা যদি সঠিকভাবে তাদের দায়িত্বটা পালন করে তাহলে তো আমার কষ্ট নাই কোনো, বরং আমরা কল্যাণের যে কথা বলেছি আমরা এখানে অনেক বড় কল্যাণ পেয়ে যাব। ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনি আবারও আসবেন এই সমুদ্র শহরে, পর্যটক বেশি হোক, অতিথি বেশি হোক। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম বাংলাদেশ এবি পার্টি যুব কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব জনাব হাদিউজ্জামান খোকনের সাথে। এতক্ষণ আমাদের কুমিল্লার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আর আপনাদের সাথে পুরো অনুষ্ঠানে আমি ছিলাম বুরহানুদ্দিন রাব্বানী। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো অতিথি, বিশেষ আলাপ।